অবশ্যই ডিএ আমাদের দাবি। আমরা চাইবো সরকার দিলে খুশি হব, কিন্তু মহিলা তো চেষ্টা করছেন। মানে আমাদের টাকাটা তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আটকে রাখেননি, মোদিজি আটকে রেখেছেন। আমি একজন সরকারি কর্মচারী হলে এই কথাগুলি বলতাম। 34 বছর তো ছড়িয়েছেন আপনারা, রাজ্যটাকে একদম ভোগে পাঠিয়ে দিয়েছিলেন। কোন ফিতে দিয়ে মেপেছেন? এটা ফিতেটা দেখাতে বলবেন একটু। কলেজের সংখ্যা বেড়েছে, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে, শিক্ষার উন্নতি আর কি দিয়ে বিচার হবে বলুন তো? বিজেপি এতগুলো জঞ্জাল একসাথে, তো বিজেপিরও গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, রোজ গোয়ালে গুতোগুতি দেখা যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি এসে বলবে আমি কম চাকরি খেয়েছি লোকে, তো চাকরি খাওয়ার পুরস্কারটা মুখ্যমন্ত্রী তো পাবো না। দিলীপ ঘোষ সব করলেন, নিজে হাতে শুভেন্দুকে জয়েন করালেন, শুভেন্দুই লাথি মেরে মেরে একে একে বার করা শুরু করলো। এই 21শে জুলাইয়ের থেকে শপথ নেব যেন পরবর্তী 21শে জুলাই চতুর্থ তৃণমূল সরকারের প্রথম 21শে জুলাই হয়। নমস্কার, আমি দিশা দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাজ্যে একাধিক বিষয় নিয়ে কথা চলছে। একদিকে ডিএ রয়েছে, অন্যদিকে ভাতার সমস্যা রয়েছে, আবার চাকরি প্রার্থীরাও রয়েছে। আজ আমার সঙ্গে রয়েছেন বাংলার রাজনীতির অন্যতম চেনা মুখ, শুধু চেনা মুখই নয়, একজন সুবক্তাও বটে। আজ আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুদা, দ্য ওয়ালে সবার আগে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকল দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। এই ডিএ, বকেয়া ডিএটা আপনার প্রাপ্য। আপনি যদি এই অবস্থানে থাকতেন, আপনিও কি এই ডিএর জন্য দাবিটা করতেন? দেখুন, আমি যদি একজন সরকারি কর্মী হিসাবে আপনাকে এখন ইন্টারভিউটা দিয়ে আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ভীষণ খুশি। আগে টাইমে মাইনে পেতাম না, এখন 1 তারিখের আগে মাইনে ঢুকে যায়। সিপিএম এর যখন সরকার ছিল 20-22 তারিখ হয়ে যেত, 1 তারিখে মাইনে পাই। ছুটির সংখ্যা আগের থেকে বেড়েছে। 5 বছরে একটা করে ট্রিপ পাই, 10 বছরে একটা করে বাইরের ট্রিপ পাই। আমার যে বেসিক পে আমি পেতাম, সেই বেসিক পেটাই 2.5 গুণের ওপর বৃদ্ধি পেয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে আমি কোথাও লসে নেই। তারপরেও মূল্য বৃদ্ধি হয়েছে, অবশ্যই ডিএ আমাদের দাবি। আমরা চাইবো সরকার দিলে খুশি হব, কিন্তু মহিলা তো চেষ্টা করছেন। প্রত্যেক বছর 2%, 10%, 15% করে যখন সুযোগ মতো দিচ্ছেন, তো উনি ওনার মতো করে চেষ্টা করছেন। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, আজকে আমাদের সরকারি কর্মচারীদের মিটিং মিছিলগুলোতে যে রাজনৈতিক দলগুলো এসে ভিড় জমাচ্ছেন, তাদের মধ্যে তো একটা রাজনৈতিক দল কেন্দ্রের সরকার চালাচ্ছেন। তারা টাকাটা বন্ধ করে রেখে দিয়েছেন, তারা টাকা বন্ধ করে রেখে দেবেন, আর আমাদের সামনে এসে কুমিরের কান্না জড়াবেন। রাজ্য সরকার তো দিতে কোনো আপত্তি ছিল না যদি টাকাটা ঠিক টাইমে চলে আসতো। তার মানে আমাদের টাকাটা তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আটকে রাখেননি, মোদিজি আটকে রেখেছেন। আমি একজন সরকারি কর্মচারী হলে এই কথাগুলি বলতাম। আচ্ছা, বেশ। আমি যে কথাটা বলবো এটা আমি বলছি না, এটা আইনজীবী ফেরদৌস শামীম বলেছিলেন। সেটা হচ্ছে গিয়ে মামলা যখন চলছিল তখন রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোষাগারে পর্যাপ্ত অর্থ ছিল না বলে এই এত বড় অঙ্কের একটা লোন নেওয়া হয়েছে। আর তার পাশাপাশি ওনার বক্তব্য এটাও, যখন বাজেট তৈরি করা হয় তখন সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরেই বাজেট তৈরি করা হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ অর্থ কি করে থাকে না? গত বাজেটে কি ডিএর নির্দেশটা এসে গেছিল? কারা বলছি এসব কথা, কেন বলছি? আর এদের না আপনি শুধু আইনজীবী পরিচয় দেবেন না ম্যাডাম, এদের একটা রাজনৈতিক পরিচয় আছে। এরা সিপিএম এর পার্টি মেম্বার। জিজ্ঞাসা করুন গিয়ে, সিপিএম এর পার্টি মেম্বার নয় ওকে ক্যামেরায় বলতে বলুন একবার। এর কিছু মানুষ আছে পশ্চিমবঙ্গে এখন না, ওই সাধারণ বুদ্ধিজীবীর ভেগ ধরে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা এগুলোর মধ্যে যেগুলো গালাগাল করে প্রত্যেকটা পলিটিক্যাল। এদের কাজই হচ্ছে দিন থেকে রাত তৃণমূলকে গালাগাল করবে আর ইয়ে করবে। তো এদের কথার কি উত্তর দেবো বলুন? সরকার আছে, সরকার সরকারের মতো করে সিদ্ধান্ত নেবে। সরকার কিভাবে চলবে সেই জ্ঞান আমরা কোনো শূন্য হয়ে যাওয়া পার্টির থেকে নেবো না। 34 বছর তো ছড়িয়েছেন আপনারা, রাজ্যটাকে একদম ভোগে পাঠিয়ে দিয়েছিলেন, সেখান থেকে টেনে আনতে হয়েছে। ঠিক আছে, রাত্রিবেলা 10টায় কারেন্ট যেত, মাঝ রাত্রিবেলা 3:30টার সময় কারেন্ট আসতো, বাবার সাথে রাস্তায় পাইচারি করতে হতো, স্কুলে যেতে হতো রিক্সা ভাড়া করে করে। আমাদের এই প্রজন্মটাকে, আগের প্রজন্মগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছেন। ইংরাজি তুলেছেন, কম্পিউটার তুলে দিয়েছেন, সব দিক থেকে সর্বনাশ করে দিয়েছেন। বন্ধ হরতাল করে করে কোনো শিল্প আসতে দেননি। আজকে জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে পুরুলিয়া লোকজন ঘুরতে যাচ্ছে, শীতকালে পিকনিক করতে যাচ্ছে। আপনাদের সময় গেলেই গাছের গুড়ি পেলে মাওবাদীরা গুলি করে উড়িয়ে দিত। দার্জিলিং এর লোকের টিকিট কাটছে, 2 মাস পরে ক্যান্সেল করতে হচ্ছে কেন? বিমল গুরুং বন্ধ রেখেছে। এখন এসব শোনেন? ওই শামীম বাবু হয়তো টিকিট কেটে দার্জিলিং করতে যান বছরে 2বার করে। তো ফলে আপনারা রাজ্য সরকার চালাতে গিয়ে যেভাবে ছড়িয়েছেন, আপনারা সরকার কি করবে, বাজেট কোথায় দেবে, আপনারা জ্ঞান দেবেন না। আপনাদের থেকে আমরা শুনবও না। আর বাংলার মানুষ যে শুনতে রাজি নয়, সেটা প্রত্যেকটা ইলেকশনে বাংলার মানুষ প্রমাণ করে দিচ্ছে। দেখুন, কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে বলে তার 14-15% ভোট পেয়েছে। এই সিপিএম ক্যান্ডিডেট দিতে আবার 6% পেত।
আহ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে তাদের আমলে শিক্ষার হার শুধুমাত্র ঊর্ধ্বগামী হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে কেবলমাত্র নিম্নগামীই হচ্ছে। ও আচ্ছা, কোন ফিতে দিয়ে মেপেছেন? এটা ফিতেটা দেখাতে বলবেন একটু। মানে আপওয়ার্ডস ফিতে, ডাউনওয়ার্ডস, মানে ঊর্ধ্বগামী নিম্নগামী, মানে ডেটার ভিত্তিতে বলতে হবে তো কথা। সিবিএম এর সময় কটা ইউনিভার্সিটি ছিল, আজকে কটা ইউনিভার্সিটি? সিবিএম এর সময় কটা কলেজ ছিল, আজকে কটা কলেজ? আমার বিশ্বাস আপনি সিবিএম এর সময় স্কুলে পড়েছেন, আই বিলিভ। আমিও সিবিএম এর সময় স্কুলে পড়েছি, আমার দিদি কন্যাশ্রী পাইনি, কিন্তু আমার বোনেরা পেয়েছে। আমি স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার জন্য সাইকেল পাইনি, আমার বোনেরা পেয়েছে। গ্রামে গঞ্জে ক্লাস 3-4 বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে জুতো মোজা পাচ্ছে, সরকারের দেওয়া ইউনিফর্ম পাচ্ছে। আর আমাদের স্কুলের সময় সরকারি স্কুলে যারা পড়েছেন বা আধা সরকারি স্কুলের ড্রেস জুতো মোজা বাবাকে কিনে দিতে হয়েছে, মাকে কিনে দিতে হয়েছে। বই সরকার দিচ্ছে, টেস্ট পেপারটা অব্দি সরকার দিচ্ছে। এবিটিএ টেস্ট পেপার আমরা কিনে কিনে পড়তাম। বই সরকার দিচ্ছে, জুতো সরকার দিচ্ছে, মোজা সরকার দিচ্ছে, ড্রেস সরকার দিচ্ছে, কন্যাশ্রী সরকার দিচ্ছে, সবুজ সাথী সরকার দিচ্ছে, তার উপরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। 60% ওপর নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছেন লোকজন, ছেলেমেয়েরা। কলেজের সংখ্যা বেড়েছে, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে। শিক্ষার উন্নতি আর কি দিয়ে বিচার হবে বলুন তো? যাদবপুর থেকে এক একটা স্টুডেন্ট কত কোটি টাকার প্যাকেজে জব পাচ্ছে বলুন তো? গুগল থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, অ্যামাজনে। পশ্চিমবঙ্গের কত ছেলে মেয়ে আজকে নাসা থেকে ডাক পাচ্ছে, ইসরো থেকে ডাক পাচ্ছে। এগুলো শিক্ষার প্রমাণ নয়? ন্যাশনাল এক্সামগুলোতে পশ্চিমবঙ্গ থেকে যে ভালো রেজাল্ট হচ্ছে, এগুলো শিক্ষার প্রমাণ নয়? আপনাদের সিপিএম এ ফেলে রাখা সরকারের সময় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা মহিলা পরীক্ষার্থীদের থেকে 1-1.5 লাখ বেশি থাকতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বছর। পুরোনো ডেটাগুলো বার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আসার 4-5 বছর পর থেকে নাম্বারটা উল্টে গেছে। এখন মহিলা মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পুরুষ পরীক্ষার্থীর থেকে 1-1.5 লাখ বেশি। এটা কি? মহিলাদের আপনি শিক্ষায় আরো বেশি করে তাদেরকে ইনভলভ করিয়েছেন, এটা শিক্ষার প্রসার নয়? আমি সবগুলোকে যদি বাদও দিই না, একটা মেয়ে যার 14-15 বছরে বিয়ে হয়ে যেত কন্যাশ্রীর জন্য, সেই মেয়েটার আজকে 18-র পর বিয়ে হচ্ছে। এতে শুধুমাত্র বাল্যবিবাহ রোধ হচ্ছে তাই না, একটা মেয়ে যখন 18-র পরে বিয়ে করছে, কন্যাশ্রীর শর্ত হচ্ছে 18 অব্দি পড়াশোনা চালিয়ে যেতে হবে। ফলে সেই মেয়েটা 18 বছরের আগে সন্তানের জন্ম দিতে গিয়ে হয় প্রসূতির মৃত্যু হতো, নাহলে সন্তানের মৃত্যু হতো। 18-র পরে মাও বাঁচছে, সন্তানও বাঁচছে। আর সর্বোপরি সেই মেয়েটা যখন 18-র পরে মা হচ্ছে, কন্যাশ্রীর নিয়ম অনুযায়ী যেহেতু 18 বছর অব্দি তাকে পড়াশোনা চালাতে হয়েছে, তাই একটা শিক্ষিত মা হচ্ছে। আর একটা শিক্ষিত মা হওয়া মানে তার পরবর্তী 100টা প্রজন্ম শিক্ষিত তৈরি হওয়া। এই বেসিক রেভলিউশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এটাকে শিক্ষার ডেভেলপমেন্ট বলে। ওই শুধুমাত্র চ্যানেলের বুম দেখলেই ফটফট করে বলে গেলাম এই নেমে যাচ্ছে, ধর ধর ধর। আমি কি উত্তর দেবো? বাংলার মানুষের বাস্তব অভিজ্ঞতা আর সিপিএম বিজেপির দাবি, এটা কোনোদিন মেলে না। এবং এই কারণে বাংলার নির্বাচনী বিশ্লেষকদের ভোটের ভবিষ্যৎবাণীও কখনো মেলে না। একদমই। তবে আমার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা খানিকটা পুরনো স্মৃতির সঙ্গে বর্তমানটাকে জুড়ে দেওয়া। 2024-এ তমলুক থেকে আপনার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমানের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো, এটা তো কোনো রাজনৈতিক কথা নয়। আমি চাই দ্রুত সুস্থ হয়ে যাক। আমি শুনেছি খুব, যে রোগটা হয়েছে ওটাতে ওনাকে লড়াই করতে হচ্ছে যথেষ্ট রকমের, ডাক্তাররাও করছেন। মনে প্রাণে চাই উনি দ্রুত সুস্থ হয়ে যাক, দ্রুত সুস্থ হয়ে দ্রুত তমলুকে ফেরত যান। তমলুকের অনেক কাজ বাকি। রাজনৈতিকভাবে তো এমনি বিজেপি কোনো প্রতিশ্রুতি রাখে না। ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি চেষ্টা করুন, অন্তত এখনো 3.5 বছর সময় আছে। তমলুকের মানুষেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, কথাগুলো দিয়েছেন, ওগুলো যেন করতে পারেন। আর সেগুলো করতে হলে তো ওনাকে সুস্থ হতে হবে। দ্রুত সুস্থ হন, দ্রুত তমলুকে ফিরে যান এবং দ্রুত আমাদের গালাগাল করা শুরু করুন। আবার আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এবং ওনার পরিবার পরিজনদেরকেও বলছি আপনারা শক্ত থেকে তার পাশে দাঁড়িয়ে লড়াই করুন। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করছেন, শুনছি দিল্লি এইমসে গেছেন। আশা করি উনি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে বেরিয়ে আসবেন। আমাদের হার্দিক শুভেচ্ছা, ওপরওয়ালার কাছে প্রার্থনা, সবটা ওনার জন্য আছে। একদমই।
তমলুকের ভালো করুক বলাতে আমার একটা কথা মনে পড়লো। এই গতকালের যে কালীগঞ্জ উপনির্বাচন হয়েছিল, এই ঘটনার পরে শতরূপ ঘোষ একটা উক্তি করেছিলেন। তিনি বলছেন যে যারাই তৃণমূলকে ওখানে ভোট দিয়েছে তারা মৃতদেহ পেয়ে গিয়েছেন, এটা ঠিক, কিন্তু সেখানকার মানুষরা সমস্ত সুবিধে পাবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। আমাদের সরকার কত বছর হলো ম্যাডাম? 14 বছর, তাই তো? 14 বছরের মানে মাথায় গিয়ে বাইপোলটা হয়েছে। তার মানে ওখানকার মানুষ এর আগে 13 বছরের মধ্যে সরকারটা দেখেছেন। তো 13 বছরে যদি সুযোগ সুবিধাগুলো না গিয়ে থাকে, 14তম বছরে এসে 55% ভোট দেয়। কি বলবো এদেরকে বলুন তো? এদের সবকটারই এতবার হেরেছে না, হেরে হেরে মাথা খারাপ হয়ে গেছে। এর বেশি আমি আর কি বলবো? শতরূপটার প্রতি আমার এমনি রেসপেক্ট আছে, একটা ইয়ং ছেলে। সিপিএম এ তো ইয়ং ছেলে এমনি খুব কম। এখন যদিও এদেরকে বেরিয়ে দিচ্ছে, কারণ বয়স্কগুলো আর পাত্তা পাচ্ছে না বলে। কি বলবো আর, মানে শতরূপদার প্রতি শুভেচ্ছা জানানো ছাড়া আমার কিছু বলার নেই। আর এইসব ভুলভাল কথা কম বললেই ভালো হয়। এমনি সিপিএম কে কেউ পাতে দেয় না, এইসব কথাবার্তা শুনলে কালীগঞ্জের লোকই ক্ষিপ্ত হবে। তবে আরেকটা বিষয় আমরা অনেকেই জানি যে দেবাংশু ভট্টাচার্য গান বাজতে খুবই ভালোবাসেন। গান না, স্লোগান বলুন। আমি গান গাইলে পোকামাকড় পালিয়ে যাবে। স্লোগান। তো 21শে জুলাই আসছে, একটা আবেগের দিন, চিরস্মরণীয় দিন। তো সেই ক্ষেত্রে গানের দিক থেকে বা স্লোগানের দিক থেকে চমক কি থাকছে? না, চমক কিছু না। আমি 21শে জুলাইকে কেন্দ্র করে আমি একটা কবিতা লিখেছিলাম। ওই কবিতাটাই প্রত্যেক বছর 21শে জুলাইয়ের আগে এলে ছাড়ি। আর 21শে জুলাইকে কেন্দ্র করে উনি স্লোগান কবিতা তো করিনি, বাট হ্যাঁ, মানে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, কিছু আবার ভাবতে হবে। সমর্থকদের একটা প্রেশার আছে, যারা 2021-এ খেলা হবে দেখেছে। প্রত্যেকে বলে দাদা এবার কোনো একটা স্লোগান দরকার। আহ, আমি এখনো জানি না কি স্লোগান করবো, আদৌ কিছু করতে পারবো কিনা, কিছু মাথায় আসবেই না। কারণ আমার যে কটা স্লোগান আমি আজ অব্দি তৈরি করেছি প্রত্যেকটা ইনস্ট্যান্ট মাথায় এসছে। 15-20 মিনিটে লিরিক্স লিখে প্রত্যেকটা করা। মানে মমতা দিয়ে আরেকবার হোক, হ্যাঁ দিল্লি যাবে হাওয়াই চটিটা 5-7 দিন আগে লেখা ছিল লিরিক্স, কিন্তু মমতা দিয়ে আরেকবার ইনস্ট্যান্ট লেখা, খেলা হবে ইনস্ট্যান্ট লেখা। তো এবং যেগুলো সবচেয়ে বেশি পপুলার স্লোগান ওগুলো আমার ইনস্ট্যান্টই তৈরি। ফলে আমি জানি না কোন দিন সেই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে হুট করে মাথায় একটা কিছু এসে গেল এবং লিখে ফেললাম। ফলে আগাম আমার পক্ষে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল যে কি মাথায় কখন আসবে। কারণ এটাও কোনোদিন রঘু ডাকাতের মতো চিঠি দিয়ে আসে না যে দাদা পরশু দিন 2টোর সময় আসছি, ঠিক আছে? ফলে এইটুকুনি ব্যাপার। বাকি 21শে জুলাই তো আমাদের প্রত্যেকের জন্য আবেগের। এবং এই 21শে জুলাই তৃতীয় তৃণমূল সরকারের শেষ 21শে জুলাই, এবং এই 21শে জুলাইয়ের থেকে শপথ নেব আমরা প্রত্যেকে, যেন পরবর্তী 21শে জুলাই চতুর্থ তৃণমূল সরকারের প্রথম 21শে জুলাই হয় এবং সেই তৃণমূল সরকারের মাটি যেন আরো শক্ত হয়। আচ্ছা, কথার মাঝখানে আমি একটা বিষয় মিস করে গিয়েছি। গুঞ্জন শোনা যাচ্ছে, গুঞ্জন, যে দিলীপ ঘোষ নতুন দল করছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এতদিন ওনারা ভেতরে কোন দল করছিলেন, এখন আপনি জিজ্ঞেস করছেন কোন দল করবে। এখন কোন দল আর কোন দলের মাঝখানে গিয়ে তো আমরা তৃণমূল ফ্যাসাতে পড়তে পারি না, আমাদের এখানে কিছু বলারও নেই। দেখুন, সিপিএম এর সময় এটা খুব হতো যে সাংসারিক অশান্তি হলো পার্টি অফিসে গিয়ে মেটাতে হতো। আমরা তৃণমূল এমন এথিক্সে বিশ্বাস করি যে আমরা কারো সাংসারিক অশান্তিতে ঢুকতে রাজি নই। আমরা বিজেপিরও সাংসারিক অশান্তিতে ঢুকতে রাজি নই। বাট বাইরে দিয়ে প্রতিবেশীর মতো শুধু এইটুকু বলতে পারি যে খারাপ লাগে এটা দেখে যে দিলীপ ঘোষের মতো পুরনো একজন মানুষ, যার হাত ধরে বিজেপি বাংলা এস্টাবলিশড হলো, যার হাত ধরে বিজেপি বাংলায় সর্বকালীন সর্বোচ্চ ভোট শেয়ার 40% পৌঁছলো। আপনি দিলীপ ঘোষকে পছন্দ হোক না হোক, তার কথা ভালো লাগুক বা না লাগুক, সে কি কেমন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে হি ওয়াজ সাকসেসফুল, এটা যে কেউ মানতে বাধ্য। 40% ভোট তৃণমূলকে জোগাড় করতে গিয়ে 1998 থেকে যদি আমি ধরি, কত বছর পরিশ্রম করতে হচ্ছে 2011 অব্দি এসে। এখনকার দিনে একটা সুবিধা হচ্ছে এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া, এত অর্থ বিজেপির, ফলে তাদের পক্ষে অ্যাচিভ করার অনেক ইজি, যেটা তৃণমূলের পক্ষে ছিল না। ফলে সেই জায়গা থেকে কিন্তু তারপরও 40% ভোট, নট এ ম্যাটার অফ জোক, সে দিলীপ ঘোষ করেছিলেন। সেই দিলীপ ঘোষ সব করলেন, নিজে হাতে শুভেন্দুকে জয়েন করালেন, করে শুভেন্দুই লাথি মেরে মেরে একে একে বার করা শুরু করলো। আর সেন্ট্রাল নেতৃত্বের সাথে এমন সেটিং করে নিল, আজকে সেন্ট্রাল নেতৃত্ব শুভেন্দু ছাড়া কিছু বোঝে না। বিজেপির এই মুহূর্তে যদি সরকারি মুখ বলি, সরকারি মুখ মানে বিধানসভা ভিত্তিক যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফ্রম তৃণমূল, চিফ হুইপ শঙ্কর ঘোষ ফ্রম সিপিএম, আর সম্ভবত উপবিরোধী দলনেতা বা উপ চিফ হুইপ এরম কিছু একটা হবে মিহির গোস্বামী, উনিও ফ্রম তৃণমূল। বিজেপির এর আগের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, তৃণমূল।
বিজেপির বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ তৃণমূল। আশেপাশে যতগুলোকে দেখেন, আর লকেট চ্যাটার্জি ফ্যাটার্জি তো ফিল্ম স্টার ছিলেন বাদ দিন, তার মধ্যে সব হচ্ছে তৃণমূল আর সিপিএম থেকে মিলিত প্রোডাক্ট। তা আপনি যদি একই দিনে একই সাথে 1 ঘন্টা ছাড়া ছাড়া খাসির মাংস, এঁচোড়, ইলিশ মাছ, তারপরে চিকেন, তারপরে 1 গ্লাস দুধ, 1 বাটি পায়েস, 1 বাটি সিমুই, এই গোটাটা যদি আপনি 1-2 ঘন্টার মধ্যে খান, আপনার পেটে কি হবে? গ্যাস, অম্বল, পেটে ইনফেকশন, শরীর খারাপ, হাসপাতালে গেলে স্যালাইন দিতে হবে। তো বিজেপি এতগুলো জঞ্জাল একসাথে, তো বিজেপিরও গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, তো রোজ গোয়ালে গুতোগুতি দেখা যাচ্ছে। আমি যদি এখন জিজ্ঞেস করি তৃণমূল ক্ষমতা এলে মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, আমাদের ঘোষিত স্ট্যান্ড, আমাদের চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট, অ্যানাউন্সড ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি। বিজেপির কে? আমি যেই বলবো শুভেন্দু, দিলীপ ঘোষ আমার মাইকটা কেড়ে নিয়ে বলবো আমি কি করছি। যেই বলবো দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার মাইকটা কেড়ে নিয়ে বলবো আমি সবচেয়ে বেশি এডুকেটেড, উত্তরবঙ্গ থেকে আসছি, আমার প্রায়োরিটি আগে, আর রাজ্য সভাপতি। যেই বলবো সুকান্ত, সৌমিত্র বিষ্ণুপুর থেকে ছুটে এসে বলবে ভাই আমি 3টে পার্টিতেই এমপি ছিলাম, কংগ্রেসও এমপি ছিলাম, তৃণমূল এমপি ছিলাম, বিজেপিতে এমপি আছে, আমি কি করবো? যেই এই সমস্ত কথাগুলো হবে, অভিজিৎ গাঙ্গুলি এসে বলবে আমি কম চাকরি খেয়েছি লোকের, তো চাকরি খাওয়ার পুরস্কারটা মুখ্যমন্ত্রী তো পাবো না, এটা বলবে। যেই এগুলো আলোচনা হবে, অগ্নিমিত্রা পাল শাড়ির ডিজাইন ছেড়ে সাথে সাথে মাইকের কাছে এসে বলবেন কি অনেক ডিজাইন করেছি, অনেক বিজেপি করেছি, কিন্তু মহিলার বিরুদ্ধে মহিলা ফেসি লড়াই করতে পারবে না, আমি হবো চিফ মিনিস্টার। এই আলোচনা চলতে হতে লকেট আসবে, রূপা গাঙ্গুলি আসবে, কে মুখ? আলটিমেটলি একটাই অপশন বিজেপির জন্য থাকবে, সোমবারে লকেট মুখ্যমন্ত্রী, মঙ্গলবার সৌমিত্র মুখ্যমন্ত্রী, বুধবার অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী, শুক্রবার রাহুল সিনহা মুখ্যমন্ত্রী, শনিবার শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী, আর রবিবার কোনো কাজ নেই, ঘরে বসে ল্যাচ খেতে পারবে, তাই শুভেন্দু মুখ্যমন্ত্রী। এর বাইরে কোনো অপশন নেই। আর নাহলে দেখুন রাবণের 10টা মাথা। তো এইগুলোর জন্য বিজেপিতে গোতাগুতি হবে, মারামারি হবে, কে বেরোবে, কে দল করবে, আমাদের কিচ্ছু বলার নেই। বাট এইটুকু বলতে পারি, বঙ্গ বিজেপি স্ক্যাটার্ড, বঙ্গ বিজেপি বিচ্ছিন্ন, বঙ্গ বিজেপি জরাজীর্ণ। আর এই জরাজীর্ণতার মূল কারণ হচ্ছে যখন আপনি আপনার রাজনৈতিক দলের মূল যে আদর্শ সেখান থেকে সরে এসে শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে ঘৃণা নিয়ে রাজনীতি করতে নামেন। আপনার রাজনীতির এমটা যখন আপনার আদর্শকে স্থাপন করার বদলে হয়ে যায় কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি কুৎসা, ব্যক্তি বিষোদাগার, এবং সেই ব্যক্তিটার রাজনৈতিক ক্ষতি চাওয়া, তখন আপনি আপনার আদর্শচ্যুত হন। আর যে দল আদর্শচ্যুত হয় সেই দলের মধ্যে এই জিনিস হতে বাধ্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেবাংশুদা, এই যে হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, চতুর্দিকে এখন এমনকি আমরা জনপ্রতিনিধিদেরকেও এটাই করতে দেখছি। তো আপনার কি মনে হয় এই রাজনীতিটা কি এখন ক্ষমতা দখল আর এই ধর্মের লড়াই হয়ে দাঁড়িয়ে গেছে? দেখুন, মুশকিলটা হচ্ছে লড়াই কোথাও ধর্মের হয়নি, ধর্ম ধর্ম লড়তেও শেখায় না, ধর্ম নিজেদের মধ্যে লড়েও না। ইসলাম মতে আল্লাহর শত্রু কারা? আল্লাহর শত্রু হচ্ছে শয়তানরা। বিষ্ণু যে কৃষ্ণ রাম অবতার নিয়েছিলেন, তিনি কাদের হারিয়েছিলেন? কোনো মুসলমানকে, রাবণকে, কংসকে। এরা কিন্তু নিজেরাও হিন্দু, বিরাট বড় হিন্দু ধার্মিক। আমি একটা কবিতা লিখেছিলাম যা 4টে লাইনে ছিল, জিজ্ঞেস করো তাকে তোমার মনে ঢুকিয়েছে যারা বিধর্মীদের ভয়, জিজ্ঞেস করো তাকে তোমার মনে ঢুকিয়েছে যারা বিধর্মীদের ভয়, রাবণও হিন্দু, কংস হিন্দু, কেউ মুসলিম নয়। আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আমার ঘরটা ঝাড় দেওয়া। আপনি আপনার ঘর ঝাড় দেবেন, আমি আমার ঘর ঝাড় দেবো। আমি আমার ঘর নোংরা রেখে কোনোদিন এটা বলবো না ওই তো প্রতিবেশীর ঘর নোংরা আছে, কারণ প্রতিবেশী তো এই ঘরে থাকছে না, আমি থাকছি। আমি একজন হিন্দু, আমার দায়িত্ব আমার ধর্মের মধ্যে থেকে বিজেপির মতো পয়জনাস পাওয়ার যারা যারা আমার ধর্মটাকে নোংরা করছে তাদেরকে আমার ধর্ম বা আমার ধর্মের বৃত্ত থেকে দূর করা। আমি সেই গুরুদায়িত্ব পালন করছি। তাই আমি চিরকাল বিজেপি বিরুদ্ধে বলে যাব, আগামী দিনেও বলবো, অতীতেও বলেছি, কারণ আমি মনে করি আমার সুন্দর ধর্মটাকে নষ্ট করতে এসছে। তেমনই প্রত্যেকটা মুসলমানের কাজ
তাদের ধর্মের মধ্যে ঢুকে যারা তাদের ধর্মটাকে বিকৃত করছে, নষ্ট করছে, সেটা তারা পরিষ্কার করবে। মুসলমানদের হিন্দুদের ধর্মের দিকে তাকানোর দরকার নেই, হিন্দুদেরও মুসলিমদের ধর্মের দিকে তাকানোর দরকার নেই। প্রত্যেকে নিজের ঘর সাফা করুন। আলটিমেটলি দুটো ঘরেই যদি সাফা থাকে, পাড়ায় শকুন কম আসবে। আর এই পাড়ার শকুন হচ্ছে পাকিস্তান, চীনের মতো শক্তি। আপনি যত নিজের মধ্যে ঝামেলা করে মরবেন, ওই দুটো দেশ ওপরে বসে হাসছে। পাহেলগামে কেন ধর্ম থেকে মেরেছিল? 5টা-10টা হিন্দুকে মেরে দিয়ে কি ভারতবর্ষে 120 কোটি হিন্দু মরে যাবে? ওরা জানে না? ওরা কি বোকা? একটা কথা ভুল প্রচার করা হয়, ধর্ম দেখে মারা হয়েছিল। শুধু ধর্ম দেখে মারা হয়নি, লিঙ্গ দেখেও মারা হয়েছিল। শুধু পুরুষদের মারা হয়েছে, মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। কেন মহিলাদের ছেড়ে দেওয়া হলো? কারণ ওরা যে ধর্ম দেখে মেরেছে, এই গল্পটা তো প্রমোট করতে হবে বাইরে গিয়ে, কাউকে তো বলতে হবে। নাহলে সবাইকে যদি মেরে দেয়, কে সাক্ষী থাকবে ধর্ম দেখে মেরেছে? তাহলে ওরা ধর্ম দেখে মারলো, আর একাংশকে ওই মৃত্যুটা দেখালো যেন তারা বাইরে গিয়ে ওই গল্পটা বলে যে আমার স্বামীটাকে মেরে দিয়েছে, এইভাবে মেরেছে। তাহলে এই গল্পটা বাইরে আসবে। একটা ঘরে যদি, মানে ধরুন আপনারা দুজন এসছেন, এখানে ওনারা টেরিস্ট ঢুকেছে, আপনাদের দুজনকেই যদি ক্ষতি করে দেয়, তাহলে কিভাবে মারলো আপনাদের মধ্যে তো কেউ বাইরে গিয়ে বলার মতো থাকলো না। যে একজনকে মেরে একজনকে বাঁচিয়ে বাইরে বার করে দিল, যেন কিভাবে মেরেছে এটা বলতে পারে। আর এই বলতে পারাটা কি? যে ধর্ম দেখে মেরেছে। এটা কেন করলো? কারণ ওদের উদ্দেশ্য শুধু ছিল না 4টে হিন্দুকে মারবে, ওদের উদ্দেশ্য ছিল 4টে হিন্দুকে এমন ভাবে মারবো যে প্রসেসটা যখন ভারতবর্ষে প্রমোট হবে, যখন ছড়াবে, সেই মুহূর্তে যেন সাধারণ 140 কোটি ভারতবাসীর মধ্যে বিদ্বেষের তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, হিংসা তৈরি হয়, হিন্দুর মনে মুসলমান সম্পর্কে, মুসলমানের মনে হিন্দু সম্পর্কে। তাহলে কি হবে? ভারতে গৃহযুদ্ধ লাগবে। এবং দুঃখের বিষয়, টেররিস্টরা যেটা চেয়েছিল, ওদের এই চাওয়াটা পূরণ করলো আমাদের ভারতীয় জনতা পার্টি, যে দলটা দেশ চালাচ্ছে। যাদের উচিত ছিল ওদের প্রোপাগান্ডা যেন ফেল করে সেটা ঠিক করা, ওরা ওদের প্রোপাগান্ডাটাকে সাকসেসফুল করানোর জন্য উঠে পড়ে লাগলো। দেখেছো, শুধু ধর্ম দেখে মেরেছে বলে প্রমোট করে গেল। তার মানে সন্ত্রাসবাদীরা যা চাইলো, বিজেপি সেটাকেই মানে সেটাই করে দেখালো। তো তাহলে ওদের সাথে ওদের তফাৎ কি? আমার দেশের মধ্যে থাকা শক্তি আর ওটা বিদেশ থেকে আসা শক্তি, দুটো শক্তিতে একই কাজ করছে। বলতে আমার আজকে লজ্জা নেই, আমাদের পশ্চিমবঙ্গের একটা সংবাদ মাধ্যম আছে, বাইরে থেকে এসছে, ওরা সংবাদ মাধ্যম নয়, বিজেপির পার্টি অফিস বলা ভালো, যাদের কুসুম টুসুম নিয়ে ইতিমধ্যে খুব আলোচনা হচ্ছে, তারা পর্যন্ত এই নোংরা প্রোপাগান্ডাটা চালানো। আমি মনে করি এরা প্রত্যেকে দেশদ্রোহী, প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত, যারা যারা এই সন্ত্রাসবাদীদের প্রোপাগান্ডা চালাতে হেল্প করেছে। অথচ আমাদের দেশের বীর সেনাবাহিনীকে দেখুন, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, তখন একদিকে ভূমিকা সিং, একদিকে কুরেশি ম্যাডাম। এইটাই হচ্ছে আর্মি আর দেশের সরকারের মেন্টালিটির তফাৎ। আর্মি জানে আমাকে দেশের মধ্যে লড়াই করলে হবে, আমাকে দেশের বাইরের শক্তির সাথে লড়তে হবে। আর এই দলটা জানে দেশের মধ্যেই লড়াই করতে হবে, কারণ দেশে লড়াই না করলে বাকি অংশের ভোট পাওয়া যাবে না। তো এটা হচ্ছে ডিফারেন্স। ফলে আমি সবসময় বলি যে প্রত্যেকে নিজের ধর্মের মল মূত্র নোংরা জঞ্জালগুলোকে পরিষ্কার করো, তাতে দুটো বাড়ি পরিষ্কার হবে, দুটো বাড়ি পরিষ্কার হলে পাড়ায় শকুন কম উঠবে, আর পাড়ায় যত শকুন কম উঠবে তত দুই বাড়িরই সাধারণ মানুষের উপকার। এইটাই না আমরা পালন করতে পারি প্রত্যেকে। পশ্চিমবাংলার হিন্দুরা এই উত্তরপ্রদেশের কায়দায় ধর্মীয় রাজনীতি পছন্দ করছে না। আর দ্বিতীয় কারণ হতে পারে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বকে মনে করছে যে আমাদের বাঙালিয়ানার যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বটাকে কোথাও গিয়ে নষ্ট করার জন্য এসছে। কি তফাৎ? ওদের উত্তরপ্রদেশীয় গুজরাটের কায়দার হিন্দুত্ব মানে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, হাতে তরোয়াল নিয়ে নাচতে নাচতে আপনার আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া, বাড়িতে বুড়ো বাবা আছে না মা আছে দেখবে না, ডিজের আওয়াজটা এমন রাখবে আমার আপনারও পিলে চমকে যাবে, আর জয় শ্রীরাম এমন আওয়াজ, রামকে অর্ডার দিয়ে ডাকছে ওপর থেকে, জানো ভক্তি নেই। আচ্ছা বলুন তো, মহালয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যদি বলতেন যা দেবী দৌড়ে যাবি, যা দেবী সর্বভূতেষু, শুনতে ভাল লাগতো? নাকি ওনার এই কণ্ঠে ওটা শুনতে ভাল লাগে, ইয়া দেবী সর্বভূতেষু? একটাই ভক্তি আছে, একটাই ভয় আছে, একটাই ভক্তি আছে, একটাই ঘৃণা আছে। বাঙালির হিন্দুত্ব কি? বাঙালির হিন্দুত্ব আর কদিন পরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পাড়ায় পাড়ায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে রথে করে টেনে নিয়ে যাবে, তারপরে বিকেলবেলা বাড়িতে আলুর চপ খাবে, পাঁপড় ভাজা খাবে। বাঙালির হিন্দুত্ব কি? মহালয় ভোর 3:50 অ্যালার্ম, সকালবেলা ঘুম থেকে উঠে রেডিওটা চালানো, গোটা রাত্রিটা ওই ভোর হওয়া অবধি শুভ্র শঙ্খৌরবের শঙ্খের আওয়াজ শোনার পর
বাজলো তোমার আলোর বেনু শোনার পর, তারপর একটা তন্দ্রাচ্ছন্ন হালকা ঘুম দেওয়া, তারপরে ঠিক 5 দিন পরে নাইট হপিং, দিনে ঘুরতে যাওয়া, কেনাকাটি, ঠাকুর, অঞ্জলি, অষ্টমীর খাসির মাংস, নবমীর ভোগ, ধুনুচি, সন্ধি পুজো, সিঁদুর খেলা। দ্যাট ইজ বাঙালি। বাঙালি কি? বাঙালির হিন্দুত্ব কি? বাঙালির হিন্দুত্ব হচ্ছে বছরে একবার করে সুযোগ পেলেই, কি 2 বছরে একবার করে সুযোগ পেলেই হয় একটু দক্ষিণেশ্বর মন্দিরের ডালা নিয়ে লাইন, অথবা একটু তারাপীঠে মায়ের কাছে ঘুরতে যাওয়া। আর সেই তারাপীঠে মায়ের কাছে প্রসাদ কি চড়ানো হয়? শোল মাছ, বলির মাংস। বাঙালির কাছে হিন্দুত্ব কি? পাড়ায় পাড়ায় রক্ষাকালী পূজা। আর বাঙালির কাছে হিন্দুত্ব হচ্ছে শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। এই বাঙালির স্নিগ্ধ হিন্দুত্ব, এই সুন্দর হিন্দুত্ব, যে হিন্দুত্বের শিক্ষা রামকৃষ্ণ বিবেকানন্দরা দিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী কালীগঞ্জের মিটিং সেরে যাওয়ার পথে বলছেন বাংলায় অনেক জালি হিন্দু থাকে, উত্তরপ্রদেশের মতো নয়, উত্তরপ্রদেশে তো রাম আর কৃষ্ণের জন্ম, উত্তরপ্রদেশের হিন্দুরা হচ্ছে খাঁটি হিন্দু, বাংলার হিন্দুরা জালি হিন্দু। এটা শুভেন্দু বলছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে এই যে শুভেন্দুবাবু এই কথাগুলো বলছেন, আমাকে শুধু একটা কথা বলুন, এই কথাগুলোর মাধ্যমে আমি আপনাদের মাইকে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিয়ে জন্য যায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শুভেন্দু কি বললি? এখানে অনেক জালি হিন্দু থাকে, উত্তরপ্রদেশে রাম আর কৃষ্ণের জন্মভূমি, তাই ওখানে টাটকা হিন্দু। আমি শুভেন্দুবাবুকে বলতে চাই, উত্তরপ্রদেশে হয়তো রাম আর কৃষ্ণের জন্মভূমি, বাংলা রামকৃষ্ণের জন্মভূমি। উত্তরপ্রদেশে হয়তো রামকৃষ্ণ জন্মেছেন, কিন্তু বাংলায় সেই কৃষ্ণ নাম প্রচার করা চৈতন্য মহাপ্রভু জন্মেছেন। উত্তরপ্রদেশে হয়তো রামকৃষ্ণ জন্মেছেন, কিন্তু বাংলার মাটিতে একটা সাধক বামাখ্যাপা জন্মেছেন। আপনি কি করে এই বাঙালি হিন্দুদের অসম্মান করতে পারেন? আপনি কি মনে করেন এই যে বাঙালির হিন্দুত্বকে নষ্ট করতে চাওয়া, উগ্র জয় শ্রীরামের স্লোগান দিয়ে মাথায় ফেটটি, আরে রামের আরাধনা তো আমরাও করি। আপনি আমার বাড়িতে এখন অম্বাবুচি বলে ঠাকুরের মুখ ঢাকা দেখতে পাবেন, হনুমানজির ছবি, ঠিক আছে? আমি ডেলি হনুমান চালিসা পাঠ করি, আমি হনুমানজির ভক্ত। আর হনুমানজির ভক্ত মানে আপনি রামচন্দ্রেরও ভক্ত অটোমেটিক্যালি। কিন্তু আমার হনুমানজি বা রামচন্দ্র কেউ আমায় বলেনি মসজিদের সামনে গিয়ে আমার নামে স্লোগান দাও, বলেনি। তো মুশকিলটা হচ্ছে আমি সেই রামচন্দ্রের আরাধনা করি যে রামচন্দ্র রাবণকে হারাতে দুর্গার আরাধনা করেছিলেন। তার মানে আমরা বাংলায় সেই সুপ্রিম দেবীর আরাধনা করি যাকে শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্রকেও আরাধনা করতে হয়েছিল শুধুমাত্র রাবণকে হারানোর জন্য। আমরা কাকে ভয় পাবো? আমাদের কাছ থেকে কি শিখতে হবে? আপনার যদি চিফ মিনিস্টারের সাথে কানেকশন থাকে, তাহলে আর পরবর্তীকালে কাল যদি কেউ এসে আপনাকে কোনো মন্ত্রীর নাম নিয়ে ভয় দেখাতে আসে, আপনি কি ভয় পাবেন? এই ডিফারেন্সটা শুভেন্দুবাবুরা বুঝছেন না। ওরা বাঙালির হিন্দুত্বকে এইভাবে তিলে তিলে হাতুড়ি মেরে মেরে নষ্ট করতে চাইছেন, বাঙালির হিন্দুত্বকে ধ্বংস করতে চাইছেন, বাঙালির কালচারকে ধ্বংস করতে চাইছেন। আর পশ্চিমবাংলার হিন্দু ভোটাররা কিন্তু উত্তরপ্রদেশের ভোটার নয়, শুভেন্দুবাবুকে বুঝতে হবে। ফলে স্বাভাবিকভাবে এই যে 3%-এর ক্ষয় বিজেপির হলো, এর মূল কারণটা হচ্ছে বাঙালির হিন্দুত্বে আঘাত। আর বিজেপি যতই বাঙালির হিন্দুত্বে আঘাত করে যাবে, তত বিজেপি ক্রমে ক্রমে দুর্বল হবে এবং আগামী বিধানসভা আস্তে আস্তে দেখবেন এই 3%-এর ক্ষয়টা 6%-এ গেছে। 26-এর জন্য বলতে পারেন আমার দুর্গা এক পায়ে লড়ে 10 কোটি মন জয়। এই এক পায়ে লড়েছিলেন কতবার? আমার দুর্গা এক পায়ে লড়ে 10 কোটি মন জয়, 2 পায়ে তার আরো একবার হারবে অসুরদয়। অসুরদয় মানে 2 ভাই। কোন 2 ভাই? পাবলিক আছে। 2011 ছিল বামাসুর, লাল অসুর, মাথায় একটা হাতুড়ি বেরিয়ে আছে, লড়াই করতে এসেছিলেন। দেবী তখন জগদ্ধাত্রী রূপ ধারণ করে বামাসুর বধ করেছিলেন। জগদ্ধাত্রী মানে জগৎকে বাঁচাতে হবে, রক্ষা বা জগদ্ধাত্রীর থেকে বলতে পারেন বিপত্তারিণী রূপ ধরে, কারণ সেই বিপদ থেকে তারণ করার দরকার ছিল। তারপর 2016-তে এলো জটাসুর, মাথায় একটা হাতুড়ি ছিল, পাশ দিয়ে একটা হাত বেরিয়েছিল, আরো হিংস্র হয়ে সেই পুরনো হেরে যাওয়া অসুর ফিরে এসেছিল। তখন দেবী চণ্ডী রূপ ধরে তাদেরকে হারিয়েছিলেন। আর 2019 থেকে এ রাজ্যের মাটিতে একটা অসুর ধীরে 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 শক্তি অর্জন করার চেষ্টা করছে, বাংলায় ঘুরে 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 বিষ ছড়ানোর চেষ্টা করছে, বাংলার পরিবেশকে দূষিত করছে। তার উদ্দেশ্য হচ্ছে আগে দেবীর স্বর্গরাজ্যকে নরকে পরিণত করো, তারপর নিজেদের পছন্দ মতো ফিল্ড তৈরি করে যুদ্ধে নামো।
যেমন আপনার ঘর স্যাঁতস্যাঁতে হলে ব্যাকটেরিয়া বেশি হয়, তো সেই রকম জিনিস তৈরি হচ্ছে। তো সেই 2019 থেকে পদ্মাসুর যারা এসে করছে। তো এই 2021-এ একবার পদ্মাসুরের সাথে ভীষণ যুদ্ধ হয়েছিল দেবীর। দেবী তখন দশপ্রহরণধারী দেবী দুর্গা রূপ ধরে পদ্মাসুরকে পরাজিত করেছিলেন। এবং পদ্মাসুরকে পরাজিত করার পর গত 3-4 বছর মোটামুটি পদ্মাসুর একটু দুর্বল, আগের মতো শক্তি নেই। এখন সেই পদ্মাসুর 2 ভাই একসাথে শুম্ভ নিশুম্ভ হয়ে সেই পদ্মাসুর আবার ফেরত আসছে। দেবী আরেকবার রূপ নেওয়ার সময় এসছে, আরেকবার যুদ্ধে নামার সময় এসছে। বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠ আবার বেজে উঠছে, মাঠের ধারে আস্তে আস্তে কাশফুল ফুটছে, শিউলির গন্ধ নাকে আসছে, আরো একবার যুদ্ধের সময় আসছে। আর এই যুদ্ধে আরো একবার ওই 4টে লাইনেই আরেকবার রিপিট করব যে আমার দুর্গা একবার লড়ে 10 কোটি মন জয়, 2 পায়ে তার আরো একবার হারবে অসুরোদয়। এটা আমাদের বিশ্বাস। দেখা যাক, খেলা হবে। অসংখ্য ধন্যবাদ দেবাংশুদা। তবে আজ সত্যি একটা ইন্টারেস্টিং আলোচনা হলো সমস্ত কিছু নিয়েই। আর এ ধরনের আরো বহু কথা রয়েছে যা আমরা পরবর্তীতে আরো কারো না কারো সঙ্গে বা হতে পারে দেবাংশুদার সঙ্গেই হয়তো আলোচনা করব। এই মুহূর্তের জন্য এটা এ পর্যন্তই থাকছে এবং অন্যান্য খবর ও অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।